যে মারাত্মক ভুলটা গতকাল করেছেন এবং তার ফলে যে চরম খেসারত দিতে হবে এবং আল্টিমেটলি তার ফলে যে অপূরণীয় ক্ষতিটা হতে চলেছে না, সেটা কিছুতেই আর আটকানো সম্ভব নয়। এবং এটার ফলে ২৬-এর যে স্বপ্ন তৃণমূল কংগ্রেস দেখছিল, সেটার জলাঞ্জলি নিজের হাতে দিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেটা নিজে সব থেকে ভালো বুঝতে পারছেন তিনি। কেন কেন উঠছে এই প্রশ্নটা? কেননা আজকে সারা দিন ধরে যে ঘটনা ঘটলো, তার ফলে একটা জিনিস স্পষ্ট হয়ে যাচ্ছে, থর থর করে কাঁপতে শুরু করে দিয়েছে কালীঘাট বাহিনী। না হলে নিজেদের করা মামলা নিজেরাই শুনানি হতে দিচ্ছে না, আইনজীবী ঢুকিয়ে হট্টগোল করে দিচ্ছে। শুধুমাত্র তাই নয়, সারা দিন ধরে যে যে কাণ্ডগুলো হলো দেখুন, চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্যের মন্ত্রী, যিনি নাকি আইনজীবী ছিলেন, ১৩ বছর বাদে তাকে সশরীরে কলকাতা হাইকোর্টে উপস্থিত করতে হচ্ছে। কতখানি কাঁপুনি ধরলে এই ঘটনা ঘটে। শুধু তাই নয়, সকালবেলাতেই দিল্লিতে হাঙ্গামার খবর আপনাদের দিয়েছি। এবং এর পাশাপাশি নতুন করে আজকে দুটি থানায় আবারও একদিকে ইডি একদিকে সিআইএসএফ দুজনের বিরুদ্ধেই কিন্তু মামলা করেছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তার থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেন্দ্রের যিনি ডেপুটি সলিসিটর জেনারেল রয়েছেন সেই ধীরাজ ত্রিবেদী। এই গুরুত্বপূর্ণ হিয়ারিংয়ের আগে তার ফোন, তার হোয়াটসঅ্যাপ হ্যাক করে ফেলা হয়েছে। ভাবতে পারছেন সবটাই কি কাকতালীয়? কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এত ভয়, এত আকুতি, এত এত কাকুতি, এত কেঁপে যাওয়া কিসের জন্য? কিসের জন্য তার কারণটা ফাঁস করে দিয়েছেন স্বয়ং এই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি যে মারাত্মক তথ্য আজকে নিয়ে এসছেন, আইপ্যাক শুধুমাত্র কয়লা চুরি, কয়লা চোর, কয়লা কাণ্ড নয়, তার থেকেও বৃহত্তর জায়গায় ফাঁসতে চলেছে। এবং এটা যদি সামনে আসে, এটা যদি প্রমাণিত হয়ে যায়, তৃণমূল কংগ্রেস ২০২৬-এর নির্বাচনে লড়তে পারবে তো? এই জায়গায় তারা ব্যান হয়ে যাবে না তো? এই প্রশ্নটা উঠতে শুরু করে দিয়েছে। এবং তার থেকেও গুরুত্বপূর্ণ কথা, নাছোড় বান্দা মনোভাব দেখাচ্ছে ইডি, যেটা এর আগে ২০১৪ সাল থেকে কোনো দিন দেখা যায়নি। এবং প্রশ্নটা উঠছে, এটা কি নিছকই ইডি দেখাচ্ছে নাছোড় বান্দা মনোভাবটা, নাকি তাদের যাকে সর্বময় কর্তা বলা হচ্ছে, তাদের যে হেড, যার অঙ্গুলি হেলনে ইডি এই কাজগুলো করছে, যাকে নটি ন্যাস্টি বলে মমতা বেঁধার চেষ্টা করছেন, তিনি এবার বুঝিয়ে দিয়েছেন খেলাটা হবে এবং এই খেলাটা নাছোড়বান্দা খেলা হবে। এবং সেই জন্যই ইডিকে এতখানি মারাত্মক জায়গায় আসতে হচ্ছে। এই প্রশ্নগুলো পরপর পরপর উঠছে। আমি একটা একটা করে তথ্য আপনাদের সামনে রাখছি। প্রথমেই অত্যন্ত গুরুত্বপূর্ণ, ইডির যে নাছোড়বান্দা মনোভাব সেই জায়গাটা দেখায়। আপনারা জানেন যে আজকে সকালেই লিস্টে ১০ নম্বরে ছিল তৃণমূল কংগ্রেসের ইডির বিরুদ্ধে গতকাল প্রতীক জৈনের আইপ্যাকের অফিসে যে ইডি রেড হয়েছিল সেই মামলা। এবং সেই মামলার যখন হিয়ারিং হওয়ার কথা, তখন কেন্দ্রের তরফ থেকে, ইডির তরফ থেকে জানিয়ে দেওয়া হয় তারাও কিন্তু গতকাল লিভ নিয়েছে, অর্থাৎ তারাও একটা মামলা দায়ের করতে চায়। এবং সেই মামলাটা তারা আজকে দায়ের করবে, আজকে সেই মামলার হিয়ারিং করা হোক, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং সেই জায়গায় তারা পিটিশনে যে যে কথাগুলো বলছে সেগুলো কিন্তু অত্যন্ত মারাত্মক ছিল। সেই জায়গায় তারা বলছে যে আজকে মামলাটা শুনানি না হলে কিন্তু বড় ক্ষতি হয়ে যাবে। এবং তখন মাননীয় বিচারপতি বুঝতে পারেন, শুভ্রা ঘোষ, তিনি বুঝতে পারেন যে এর গুরুত্ব কতখানি রয়েছে। দুপুর ২:৩০-টার সময় টাইম দেন এবং একসঙ্গে একদিকে তৃণমূলের করা ইডির বিরুদ্ধে মামলা, প্রতীক জৈনের মামলা, অন্যদিকে ইডির করা এই রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা, সিবিআই যে মামলা, সেই সমস্ত কিছু হিয়ারিং হওয়ার কথা ছিল। কিন্তু সেখানে যখন হিয়ারিং শুরু হলো, এমন হট্টগোল শুরু হলো, নিজেদের মধ্যে আইনজীবীরা এমন ধাক্কাধাক্কি করলেন। এবং বলে রাখা ভালো, এরা সবাই কিন্তু তৃণমূলপন্থী আইনজীবী। তারা কে মামলায় থাকবেন সেই নিয়ে এত গন্ডগোল হলো, মহামান্য বিচারপতি কোনো কথাই শুনতে পারলেন না। ৫ মিনিট টাইম দিলেন, বললেন ৫ মিনিটের মধ্যে আপনারা যদি শান্ত না হন, আমি কিন্তু কিচ্ছু শুনতে পাচ্ছি না, হিয়ারিং করবো না। আর এই জায়গাটাই চেয়েছিল তৃণমূল কংগ্রেস, কেননা তার আগেই তারা বুঝে গেছে যে যে জিনিস ইডির তরফ থেকে চাওয়া হয়েছে সেগুলো নিয়ে যদি হিয়ারিং করা হয়, সেখানে আদালতের পক্ষে এই মমতা ব্যানার্জিকে বাঁচানোর রক্ষা কবচ দেওয়ার বোধহয় কোনো জায়গা নেই। সেই জন্য যে করে হোক ভন্ডুল করে দিতে হবে। এবং এই মামলা থেকে তারা বলে যে হট্টগোলের জন্য আজকে আর হিয়ারিং করা যাচ্ছে না, ১৪ তারিখ এই মামলার হিয়ারিং করা হবে। এখন যখনই এই জায়গাটা সামনে এলো, তখনই কিন্তু ইডি তার নাছোড়বান্দা মনোভাবটা দেখালো, পরিষ্কারভাবে বলল যে এইটাকে ১৪ তারিখ অবধি পিছিয়ে নিয়ে যাওয়ার কোনো জায়গা নেই। সেই জন্য মহামান্য প্রধান বিচারপতি, যিনি এখন অ্যাক্টিং প্রধান বিচারপতি রয়েছেন আমাদের, সেই মহামান্য সুজয় পালের কাছে মৌখিকভাবে আবেদন জানানো হলো যে আজকেই এই অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলার হিয়ারিং করার কিন্তু দরকার হয়ে পড়েছে।
কিন্তু যিনি অ্যাক্টিং জাজ রয়েছেন, প্রধান বিচারপতি রয়েছেন, সেই মাননীয় সুজয় পাল, তিনি বললেন যে আপনারা লিখিত আকারে ব্যাপারটা জানান। যে মুহূর্তে লিখিত আকারে জানানো হলো, তখন মহামান্য প্রধান বিচারপতির তরফ থেকে জানিয়ে দেওয়া হলো যে যেহেতু জুডিশিয়াল অর্ডার পাস হয়ে গেছে, সেই জন্য এখানে কোনো ইন্টারভেন করা হবে না, 14 তারিখেই হিয়ারিং হবে। আর এইখানেই প্রশ্নটা উঠছে, তাহলে তাহলে কোথাও গিয়ে কি মাননীয় বিচার ব্যবস্থা, মহামান্য বিচার ব্যবস্থা, তারাও চাইছেন এই রাজ্যের বাইরে এই মামলাটার হিয়ারিং হোক? কেননা ইডি যে ধরনের তৎপরতা দেখাচ্ছে, এরপর তো একটা রাস্তায় খোলা থাকছে, সেটা হচ্ছে মহামান্য সুপ্রিম কোর্টের দরজায় ঠকঠক করে কড়া নাড়ানো। এই রাজ্যের মহামান্য বিচারপতিরা যদি এই বিচার প্রক্রিয়ার মধ্যে অংশগ্রহণ করেন, যেখানে খোদ রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম জড়িয়ে গেছে, খোদ রাজ্যের সিপির নাম জড়িয়ে গেছে, কলকাতা পুলিশের সিপির নাম জড়িয়ে গেছে, ডিজির নাম জড়িয়ে গেছে, রাজ্যের সিএস চিফ সেক্রেটারির নাম জড়িয়ে গেছে, সেই জায়গা থেকে কি বৃহত্তর বিপদ আসতে চলেছে? এবং আমরা দেখেছি এর আগে যখন এই তৃণমূল নেতাদের বিরুদ্ধে, এই রাজ্য সরকারের কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির বিরুদ্ধে, এই প্রশাসনের কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির বিরুদ্ধে যখন মামলার হিয়ারিং হচ্ছে, তখন এই রাজ্যের মহামান্য জাজেদের ঠিক কোন ধরনের বিড়ম্বনা সহ্য করতে হয়। এবং সেই জায়গা থেকেই যদি এটা মহামান্য সুপ্রিম কোর্টের তরফ থেকে কোনো নির্দেশ আসে, তাহলে কি সব দিকটা বাঁচবে? এই জন্যই কি এত কিছু হলো? এই প্রশ্ন কিন্তু আজকে আইনজীবী মহলে উঠতে শুরু করে দিয়েছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে কেন উঠছে এই জায়গাটায়? কেননা ইডি তাদের যে অ্যাপ্লিকেশন, তাদের যে পিটিশন, সেখানে মারাত্মক মারাত্মক সব দাবি করেছে। এই রাজ্যের মুখ্যমন্ত্রী, এই রাজ্যের মুখ্য সচিব, রাজ্য পুলিশের ডিজি, কলকাতা পুলিশের সিপি এবং সিএস, সবার বিরুদ্ধে কিন্তু সবাই এর সঙ্গে জড়িত রয়েছে, একটা বৃহত্তর প্লট রয়েছে, তাদের বিরুদ্ধে তারা শুনতে চাইছে। এবং সব থেকে বড় কথা, এই তদন্তটা সিবিআইয়ের হাতে ট্রান্সফার করে দেওয়ার কথা বলা হচ্ছে। কেন বলা হচ্ছে? ইডির তরফে যেটা যুক্তি দেওয়া হচ্ছে যে দেখুন, এখানে যেখানে রাজ্য পুলিশের ডিজি, কলকাতা পুলিশের সিপি, এরা সব জড়িত রয়েছে, নিরপেক্ষ তদন্ত এখান থেকে আসবে না, সিবিআই এখানে ঢুকুক। সিবিআই ঢুকলে কি হবে? সিবিআই ঢুকলে ইমিডিয়েটলি তারা এফআইআর করবে। কেন এফআইআর করবে? তার কারণ হচ্ছে যে যারা যারা জড়িত রয়েছে সেখানে এফআইআর না করলে সিবিআই তদন্ত শুরু করতে পারবে না। আর যেহেতু ইডির নিজের তরফ থেকে এফআইআর করার কোনো এখতিয়ার নেই, ওই এফআইআরটাকে হাতিয়ার করে একটা ইসিআইআর এবার জারি হয়ে যাবে, এবং সেই ইসিআইআর জারি হয়ে গেলে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবং তার যে অ্যাডমিনিস্ট্রেশন যারা কালকে জড়িত ছিল, তাদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়ে যাবে। ইডি সেই তদন্ত করবে। বুঝতে পারছেন কোন ভয়ঙ্কর জায়গায় জিনিসটা যেতে চলেছে? এবং সব থেকে বড় কথা, ইডির অ্যাপ্লিকেশনে ছিল যে এখানে যে ঘটনা ঘটেছে তার পুরো সিসিটিভি ফুটেজ সেটাকে কিন্তু সংরক্ষণ করতে হবে। এখন সিসিটিভি ফুটেজ যদি সংরক্ষণ হয়ে যায়, তাহলেই তো দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে কার কি জায়গা ছিল। অভিযোগ উঠছে ইডির তরফ থেকে যে খোদ মুখ্যমন্ত্রী মোবাইল ছিনিয়ে নিয়েছেন। অভিযোগ উঠছে ইডির তরফ থেকে যে রাজীব কুমার, রাজ্য পুলিশের ডিজি, গিয়ে থ্রেট করেছেন যে এখান থেকে কিছু সিজ করা যাবে না, পঞ্চনামাতে কিচ্ছু লেখা যাবে না। তাহলে কিন্তু ইডি অফিসিয়ালদের কপালে দুঃখ আছে। কি ভয়ঙ্কর, কি মারাত্মক অভিযোগ, বুঝতে পারছেন? এইগুলো নিয়ে যখন তদন্ত হবে এবং সেইটা নিয়ে যখন হিয়ারিং হবে, তখন তখন কোন মারাত্মক জায়গায় জিনিসটা চলে যাবে। আর সেই কারণেই কি এইভাবে হিয়ারিং ভন্ডুল করা হচ্ছে? সেই কারণেই কি আলটিমেটলি কোথাও গিয়ে হিয়ারিংটা করানো যাচ্ছে না? এই প্রশ্নটা উঠতে শুরু করে দিয়েছে। তার থেকেও মারাত্মক যে কথা, যখন এই হিয়ারিং শুরু হচ্ছে, তখন ধীরাজ ত্রিবেদী, মানে যিনি ডেপুটি সলিসিটর জেনারেল কেন্দ্রের তরফ থেকে রয়েছেন, তিনি মারাত্মক অভিযোগ নিয়ে এলেন। তিনি বললেন দুপুর 1:30টার সময় তার ফোন, তার হোয়াটসঅ্যাপ হ্যাক হয়ে গেছে, তার নাম্বারটা আর হোয়াটসঅ্যাপ অ্যাক্সেস করা যাচ্ছে না। নতুন করে যখন সেটাকে রেজিস্টার করানোর চেষ্টা করা হচ্ছে, তখন অন্য নাম্বারে ওটিপি চলে যাচ্ছে, এবং ওই নাম্বার থেকে কল করলে যাকে কল করা হচ্ছে অন্য জায়গায় কল চলে যাচ্ছে। হঠাৎ করে কেন্দ্রের ডেপুটি সলিসিটর জেনারেলের ফোন হ্যাক হয়ে যাচ্ছে, হোয়াটসঅ্যাপ হ্যাক হয়ে যাচ্ছে। পিছনে একটা তো বৃহত্তর ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে। এবং এটা যখন মহামান্য বিচারপতির সামনে ধীরাজ ত্রিবেদী সাহেব নিয়ে আসার চেষ্টা করছেন, তাকে থামিয়ে দেওয়া হচ্ছে তৃণমূলী আইনজীবীদের তরফ থেকে যে মামলা শুরু হয়নি, মামলার যখন হিয়ারিং হবে তখন আপনি এই সব কথা বলবেন। এবং তারপর তো গোলমাল করে হিয়ারিংটাই হতে দেওয়া হলো না। আলটিমেটলি কোন জায়গায় কিভাবে কি যাচ্ছে চলছে বুঝতে পারছেন? এবং তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ, আজকে একটা অদ্ভুত জিনিস দেখা গেল। রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, তিনি সশরীরে হাজিরা দিয়ে দিয়েছেন ওই হিয়ারিংয়ে। এখানে যে গন্ডগোলটা হয়েছে, এখানে যে ক্যাওসটা হয়েছে, বুঝতে পারছেন কে চন্দ্রিমা ভট্টাচার্য, কলকাতা হাইকোর্টের সঙ্গে কি সম্পর্ক? হ্যাঁ, তিনি পেশায় আইনজীবী ছিলেন 2011 সালের আগে, তারপর রাজনীতিতে এসছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বদান্যতায় জিতেছেন, মন্ত্রী হয়েছেন, আর কলকাতা চত্বরে থেকে পা দিতে হয় না। কিন্তু রিসেন্টলি এই চন্দ্রিমা ভট্টাচার্যকে তৃণমূলের লিগাল সেলের হেড করা হয়েছে, তাকে সশরীরে হাজিরা হতে হয়েছে। কেন কেন হাজিরা হতে হয়েছে?
তিনি যদি চাইতেন অনলাইনে দেখতে পারতেন, ভার্চুয়াল লিঙ্ক প্রত্যেকটা জাজ মহামান্য বিচারপতিদের যে লিস্টিং বেরোয় সেখানে দেওয়া থাকে, সেখান থেকে তিনি অ্যাটেন্ড করতে পারতেন। কিন্তু না, এখানে যদি পরিস্থিতি হাতের বাইরে চলে যায়, যদি হিয়ারিংটা কোনো রকমে হয়ে যায়, আর যদি আটকানো না যায়, তাহলে কি চন্দ্রিমা ভট্টাচার্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল হতে চলেছিল, যে কারণে সশরীরে তিনি হাজিরা হয়েছেন। এখন বুঝতে পারছেন, যারা গত 12 বছর কলকাতা হাইকোর্টের চত্বরে পা দেননি, তারা অব্দি এসে আজকে হাজির হয়েছেন। কালীঘাটের কাঁপুনিটা ঠিক কতখানি কোন জায়গায় পৌঁছেছে, এবং সেই জন্য এই হিয়ারিংকে ভন্ডুল করে দেওয়া হচ্ছে। এবার আরও একটা গুরুত্বপূর্ণ হয়েছে, সকালেই আপনারা দেখেছেন যে দিল্লিতে কিভাবে হাঙ্গামা করার চেষ্টা করা হয়েছে, এবং সেখানে দিল্লি পুলিশ কি সুন্দর মধুর বাটন খুলে দিয়েছে। তো সেই প্রসঙ্গ যখন গেছে, আজকে একটা অদ্ভুত জিনিস দেখা গেল, সেটা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে খোদ আরও 2টি থানায়, একদিকে ইডি একদিকে সিআইএসএফ, তাদের বিরুদ্ধে কিন্তু নতুন করে এফআইআর লঞ্চ করলে, নতুন নতুন ধারা দিয়ে। কেন এই জায়গাটা দরকার হয়ে পড়লো? আমরা দেখেছি গতকাল যখন ওখানে প্রতীক জৈনের অফিসে, আইপ্যাকের অফিসে মমতা ব্যানার্জি বসে আছে, তার সাঙ্গপাঙ্গরা চারিদিকে আছে, তখনই বিধাননগর থানাকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল এবং শতপ্রণোদিত মামলা হয়েছিল। আমরা দেখেছিলাম কালকে সন্ধ্যেবেলায় তৃণমূলের তরফ থেকে বিভিন্ন থানায় নাকি এফআইআর হচ্ছে, এবং এই প্রতীক জৈন এবং তার পরিবারের তরফ থেকে বিভিন্ন থানায় এফআইআর করা হচ্ছে। কিন্তু সেগুলো যে ধোপে টিকবে না, এটা বুঝেই কি আবারও নিজের যে রক্ষা কবচের জায়গাটা আছে, নিজের যে প্রভাবশালী জায়গাটা রয়েছে, যে সাংবিধানিক তার পদটা রয়েছে, সেটার অপব্যবহার করে এই দুটো এফআইআর করতে হলো। প্রশ্ন কিন্তু উঠছে, এত এফআইআর কেন হচ্ছে? নাকি এই একটার পর একটা এফআইআর, যেটা তৃণমূলের একদম খুব চেনা ছক, সবাইকে ব্যতিব্যস্ত করে তোলা। ইডি অফিসিয়ালদের চারিদিকে মামলা দিয়ে ঘিরে দাও, তারা নিজেদের ডিফেন্ড করতে ব্যস্ত থাকবে। আর এই যে প্রতীক জৈনের কয়লা চুরি, আইপ্যাকের কয়লা চুরি, এবং সেখানে ফাইল চুরি, ফাইল ডাকাতি মমতা বন্দ্যোপাধ্যায় খোদ করেছে, সেই সমস্ত কিছু জায়গা চাপা পড়ে যাবে। পাল্টা ছক খেলার চেষ্টা হচ্ছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে, এত মরিয়া জায়গাটা কেন? এই জায়গাটাই ফাঁস করে দিয়েছেন মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কয়লা চুরির জায়গা তো রয়েছেই, কয়লা চুরির মারাত্মক জায়গা রয়েছে, কিন্তু তার পাশাপাশি যেটা তিনি তুলে এনেছেন, তিনি বলছেন জল জীবন মিশন যেটা কেন্দ্রের জায়গা রয়েছে, সেখানে একজন ঠিকাদার যিনি এই কাজটা করবেন, 160-70 কোটি টাকার তার প্রজেক্ট ছিল, সেই জায়গা থেকে 16 কোটি টাকা তোলা হয়েছে। এবং সেই তোলাবাজিটা কোথায় গেছে? তোলাবাজির টাকা কোথায় গেছে? তোলাবাজির টাকা গেছে এই আইপ্যাকের কাছে, এই প্রতীক জৈনের কাছে, এবং সেখানে তিনি চেক নাম্বারটুকু অব্দি দিয়ে দিয়েছেন। তার মানে বুঝতে পারছেন, শুভেন্দু অধিকারীর কাছে তথ্য আছে, মানে ইডির কাছে কি বৃহত্তর তথ্য আছে। এখন প্রতীক জৈন এবং আইপ্যাক তৃণমূলের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, এই কথা স্বীকার করে নিচ্ছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতীক জৈনকে আইটি হেড বলে বলছেন, তার তৃণমূল কংগ্রেসের সমস্তটা দেখে এই প্রতীক জৈন, এই আইপ্যাক, বলে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখন তারা যদি তোলাবাজি করে, তাহলে সেই টাকাটা কি এই তৃণমূল কংগ্রেসের ইলেকশন ক্যাম্পেইনের জন্য কাজে লাগানো হয়েছে? সেই জায়গাটা তদন্ত করার দরকার আছে। অর্থাৎ এই জায়গায় যদি তদন্ত আলটিমেটলি ঢোকে, ইডি যদি এখানে মানি লন্ডারিং এর কেস খুঁজে পায়, তাহলে তৃণমূল কংগ্রেসের যে অ্যাকাউন্ট আছে সেটা ফ্রিজ হয়ে যাবে, এবং সেইখানে তার ট্রানজাকশন থেকে সমস্ত কিছু কিন্তু ভেরিফাই করা হবে। তৃণমূলের যারা পদাধিকারী আছে, যারা এই টাকা পয়সাটা হ্যান্ডেল করে, তাদেরকে ডাকাটাকি শুরু হয়ে যাবে। 26-এর আগে কত বড় ঘোট পাকবে, কতখানি বিড়ম্বনায় পড়বে, বুঝতে পারছেন? আর সেই জন্যই কি এই সমস্ত কিছু আটকাবার জন্য এতখানি মরিয়া হয়ে উঠেছেন। কিন্তু যতই মরিয়া হয়ে উঠুন, ইডি এবারে যে তৎপরতা দেখাচ্ছে, সেটা কিন্তু নজিরবিহীন। এই জিনিস আগে কোনোদিন দেখা যায়নি। আর এখানেই প্রশ্নটা উঠছে, 26 ঢোকার পর যে তৎপরতা ইডি দেখাচ্ছে, সেটা আগের চেনা ইডির থেকে অনেকখানি আলাদা। এই আলাদা ছকটা হয়ে গেল কিসের জন্য, কার সৌজন্যে? তাহলে কি সো কল্ড বিগ বস, তার ইনস্ট্রাকশন এসে গেছে, তার গ্রিন সিগন্যাল এসে গেছে, আর সেই জন্য খেলাটা এবার ইডির নিয়মে হচ্ছে। আর সেটা খুব ভালো করে মমতা ব্যানার্জি বুঝতে পারছে, তৃণমূল কংগ্রেস বুঝতে পারছে, আর সেই জন্য এতখানি কাঁপুনি ধরছে। উত্তরটা পেতে হয়তো আমাদের কিছুদিন সময় লাগবে, কিন্তু আজকে সারা দিনের যে ঘনঘটা ঘটলো, তা কিন্তু অনেক রহস্য বাড়িয়ে দিল। এবং তৃণমূল কংগ্রেস, বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়, যে যথেষ্ট বেকায়দায় রয়েছে, এবং আগামী দিনে সেই বেকায়দায় পড়া অবস্থা থেকে উঠে আসার কোনো লক্ষণ তো নেই, বরং আরও বেশি ল্যাজে গোবরে হওয়ার চান্স রয়েছে, সেই জায়গাটা কিন্তু ক্রমশ স্পষ্ট হয়ে যাচ্ছে। কি বলবেন এই নিয়ে? যদি কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।